দর্শক, ডিল নাকি ধোঁকা? ট্রাম্প আর ইরানের মধ্যে চলছে চরম বাকযুদ্ধ। একদিকে আমেরিকা বলছে সব ফেক নিউজ, অন্যদিকে ইরান বলছে দস্তখতের প্রশ্নই ওঠে না। এর মাঝেই 104 জন নৌসেনা হত্যার চরম বদলার ঘোষণা দিয়ে বসেছে ইরান। আর এই ডামাডোলের ভিতর আমেরিকা ইরান চুক্তির তোয়াক্কা না করে একলা চলো নীতিতে সামরিক অভিযানের হুমকি দিচ্ছে ইসরায়েল। এদিকে বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বিশ্ব অর্থনীতি নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। আমেরিকা কেন পিছু হটছে? ইরান কেন এই চুক্তির মাঝেও বদলার আগুন জ্বালিয়ে রেখেছে? এবং ইসরায়েলের আসল ভয়টা কোথায়? তার সব কিছুর ইনডেপথ অ্যানালিসিস থাকছে আজ। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন দর্শক, গতকাল থেকে আন্তর্জাতিক মিডিয়াতে একটা খবর খুব ভাসছিল যে আমেরিকা আর ইরানের মধ্যে একটা শান্তি চুক্তি বা ডিল প্রায় হয়েই গেছে। শোনা যাচ্ছিল আমেরিকা ইরানের আটকে থাকা ফান্ড রিলিজ করে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধবিরতির পরিবেশ তৈরি হতে যাচ্ছে। কিন্তু আসল ব্যাপারটা হলো, জিওপলিটিক্সে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি গভীরে লুকিয়ে থাকে। আজ 13ই জুন সকাল 8টার দিকে ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতি এই পুরো ডিলের গল্পটাকে একেবারে উল্টে পাল্টে দিয়েছে। ট্রাম্প সরাসরি ইরানি মিডিয়ার সব দাবিকে ফেক নিউজ বা ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে কোনো লিখিত চুক্তির সাথে এই খবরগুলোর কোনো সম্পর্ক নেই। ট্রাম্প এখানে ইরানি কর্মকর্তাদের বেঈমান বলতেও ছাড়েননি এবং দাবি করেছেন যে তাদের সাথে সৎ উদ্দেশ্যে কোনো চুক্তি করা সম্ভব নয়। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ট্রাম্পের এই স্টেটমেন্ট আজ 13ই জুন সকালে আসার পেছনে একটা বড় কারণ আছে। ট্রাম্প আসলে তার ডোমেস্টিক পলিটিক্স এবং ইসরায়েলি লবিকে শান্ত রাখতে চাইছে এখন একটু। তিনি স্টেট অফ হরমুজে ভারতীয় জাহাজে হওয়া ড্রোন হামলার প্রসঙ্গ টেনে এনেছেন এবং ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। যদিও আমরা জানি এর আগে অন্য একটি জাহাজে হামলার জন্য আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দিকেই আঙুল উঠেছিল, যে ঘটনায় 3 জন ভারতীয় মারা গিয়েছিলেন। দর্শক, ট্রাম্পের এই হঠাৎ রেগে যাওয়ার আসল কারণ হলো, ইরানি মিডিয়া আগে থেকেই দাবি করছিল যে চুক্তি হলেও ইরান স্টেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না এবং তাদের নিউক্লিয়ার প্রোগ্রামও চালিয়ে যাবে। অর্থাৎ আমেরিকা যে শর্তগুলো ইরানের উপর চাপিয়ে দিতে চেয়েছিল, ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। আর আমেরিকার মতো সুপার পাওয়ার যখন দেখে যে তাদের শর্ত কেউ মানছে না, তখন তারা সেটাকে ফেক নিউজ বলে চালানোর চেষ্টা করে। কিন্তু দর্শক, গল্পটা এখানেই শেষ নয়। আমেরিকা যেমন নিজেদের মতো করে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, ইরানও কিন্তু চুপ করে বসে নেই। আজ 13ই জুন ইরানের বিখ্যাত নিউজ এজেন্সি ফার্স এবং অন্যান্য মিডিয়া আউটলেটগুলো অত্যন্ত কড়া ভাষায় ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করেছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে আগামী রবিবার অর্থাৎ 14ই জুন জেনেভাতে এই চুক্তিতে স্বাক্ষর হতে যাচ্ছে, কিন্তু ইরান এই কথাটাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পক্ষ থেকে খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলা হয়েছে। ডিল তো দূরের কথা, ইরানের ভিতরে এখন এই চুক্তির শর্তগুলো নিয়েই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেখানে জেনেভায় গিয়ে 14ই জুন দস্তখত করার প্রশ্ন আসে কোথা থেকে? দর্শক, এখানেই হলো আসল ডিপ্লোম্যাসি। পশ্চিমা মিডিয়া বারবার বোঝানোর চেষ্টা করছে যে ইরান হয়তো চাপে পড়ে চুক্তিতে রাজি হয়ে যাচ্ছে, কিন্তু ইরান বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে যে তারা আমেরিকার কোনো টাইম লাইনে চলে না। যতক্ষণ না ইরানের শর্ত পূরণ হচ্ছে এবং তাদের অভ্যন্তরীণ ফয়সালা চূড়ান্ত হচ্ছে, ততক্ষণ কোনো কাগজে সাইন করার প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে পুরো বিষয়টার উপর একটা ধোঁয়াশা তৈরি হয়ে আছে। একদিকে ডিলের কথা বাতাসে উঠছে, অন্যদিকে দুই পক্ষের বিবৃতি দেখলেই বোঝা যায় যে চূড়ান্ত ফয়সলা এখনো অনেক দূর। আমেরিকা চাইছে তাদের শর্তে গেমটা খেলতে, আর ইরান বুঝিয়ে দিচ্ছে যে দাবার বোর্ডে তারাও সমান শক্তিশালী খেলোয়াড়। এখন আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসতে পারে, যদি চুক্তির কথাই চলছে,
তাহলে ইরান কেন বারবার প্রতিশোধের কথা বলছে? দর্শক, এই জায়গাটাতেই নন ওয়েস্টার্ন দেশগুলোর সাইকোলজি বুঝতে হবে। গতকাল 12 জুন রাতে ইরানের সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়েরি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে আমেরিকার হামলায় ধ্বংস হওয়া ফ্রিগেট দেনা এর 104 জন শহীদ নৌসেনার রক্তের বদলা ইরান অবশ্যই নেবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই দেনা নামের যুদ্ধজাহাজটি কোনো যুদ্ধক্ষেত্রে ছিল না। এটা ভারত থেকে একটা শান্তি রক্ষা এবং বন্ধুত্বপূর্ণ ট্রেনিং এক্সারসাইজ শেষ করে দেশে ফিরছিল। জাহাজটিতে কোনো অ্যাটাকিং ওয়েপেন বা ভারী যুদ্ধ অস্ত্রও ছিল না, কিন্তু তারপরও অত্যন্ত নির্মমভাবে টর্পেডো দিয়ে হামলা চালিয়ে 104 জন ইরানি নাবিককে হত্যা করা হয়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, তথাকথিত মানবাধিকারের ধ্বজাধারী কোনো পশ্চিমা দেশ বা আন্তর্জাতিক সংস্থা এই হত্যাকাণ্ডের কোনো নিন্দা জানায়নি। এখন ভাবুন, একদিকে যখন টেবিলে বসে শান্তি চুক্তির আলোচনা চলছে, ঠিক তখনই ইরানের ফোর্সেস কেন এত শক্ত ভাষায় বদলার কথা বলছে? আসল ব্যাপারটা হলো, মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটা অলিখিত নিয়ম আছে। আপনি যখন শত্রুর সাথে নেগোসিয়েশন টেবিলে বসবেন, তখন আপনার হাতে তলোয়ার থাকতেই হবে। ইরান খুব ভালো করেই জানে, একবার যদি কাগজে কলমে শান্তি চুক্তি সই হয়ে যায়, তাহলে এই 104 জন সেনার হত্যার বদলা আর কোনো দিনই নেওয়া যাবে না। কারণ যুদ্ধ থামার পর আপনি নূতন করে হামলা করতে পারবেন না। তাই ইরান আমেরিকাকে এই বার্তাই দিচ্ছে যে চুক্তি যদি করতে হয়, তবে এই রক্তের হিসেব মেনেই করতে হবে। ইরান কোনোভাবেই দুর্বল হয়ে বা ভয় পেয়ে চুক্তিতে আসছে না, সেটা প্রমাণ করাই তাদের মূল লক্ষ্য। আর এই আমেরিকা ইরান ডিলের খবরে যদি বিশ্বের সবচেয়ে বেশি কারো রাতের ঘুম হারাম হয়ে থাকে, তাহলে সেটা একমাত্র ইসরায়েল। দর্শক, আপনারা খেয়াল করলে দেখবেন, ইসরায়েল যেন এখন জ্বলন্ত কয়লার ওপর বসে আছে। গতকাল 12 জুন রাত 8টার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে বলেছেন যে আমেরিকা ও ইরানের মধ্যে যাই চুক্তি হোক না কেন, ইসরায়েল একা হলেও ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের উপর সামরিক হামলা চালানোর পূর্ণ অধিকার নিজেদের কাছে রাখবে। কি বুঝলেন? তিনি পরিষ্কার জানিয়েছেন যে তিনি এবং নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য এখন থেকেই প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন। কাটজের এই বয়ানের পেছনের ভয়টা একটু লজিক্যালি চিন্তা করুন। ইসরায়েল জানে যে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব রাজনৈতিক স্বার্থ এবং আমেরিকার পলিসি অনুযায়ী ইরানের সাথে একটা সেটেলমেন্টে আসতে চাইছেন। কিন্তু আমেরিকা যদি একবার ইরানের সাথে চুক্তিতে সই করে ফেলে, তবে ইসরায়েলের জন্য ইরানের উপরে হামলা করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আর ইসরায়েল যদি আমেরিকার বারণ না শুনে একা গিয়ে ইরানের উপরে হামলা করে বসে, তবে এবার আর আমেরিকা তাদের বাঁচাতে আসবে না। কারণ আমেরিকা তখন বলবে, আমরা তো চুক্তি করেছি, তোমরা কেন গায়ে পড়ে ঝগড়া করতে গেলে? আর ভেবে দেখুন, আমেরিকা যদি পাশে না থাকে, তবে ইরানের যে সামরিক সক্ষমতা আছে, তাতে ইসরায়েলকে একা পেয়ে তারা যে কি ভয়ঙ্কর জবাব দেবে, সেটা নেতানিয়াহু খুব ভালো করেই বোঝেন। তাই ইসরায়েল এখন মরিয়া হয়ে চেষ্টা করছে যেন এই চুক্তিটা কোনোভাবেই সফল না হয়। তারা বারবার সামরিক উত্তেজনার কথা বলে আমেরিকাকে বলতে পারেন ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আর এই পুরো জিওপলিটিক্যাল টেনশনের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই আটকে নেই, এর মারাত্মক প্রভাব পড়েছে গ্লোবাল ইকোনমিতে, যা পশ্চিমা বিশ্বের তৈরি করা আর একটা বড় সংকট। গতকাল 12 জুন তুরস্কের প্রেসিডেন্ট রজেপ তাইয়েপ এরদোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন, গত 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমনিতেই বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে। তার উপর এখন মধ্যপ্রাচ্যে ইরান ও অন্যান্য দেশগুলোর উপর যে পশ্চিমা আগ্রাসন চলছে, তার কারণে পুরো অঞ্চলটি একটি ভয়াবহ অর্থনৈতিক বোঝার নিচে চাপা পড়ছে।
এরদোয়ানের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এত বিপজ্জনক পরিস্থিতিতে আর কখনো পড়েনি। তিনি গাজা এবং লেবাননের পরিস্থিতি উল্লেখ করে বলেছেন, ইসরায়েল সব আন্তর্জাতিক আইন এবং নীতিকে পায়ের নিচে পিষে ফেলে যেভাবে রক্তপাত চালিয়ে যাচ্ছে তা মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এখন সবশেষে যদি আমরা লেবানন ফ্রন্টের দিকে তাকাই তাহলে দেখব পশ্চিমা মিডিয়াগুলো যুদ্ধবিরতির যে বুলি আওড়াচ্ছে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। আজ 13ই জুন লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএনএর রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বিমান হামলা এবং গোলাবর্ষণ করেছে। অর্থাৎ দর্শক, কাগজে কলমে হয়তো সমস্ত জায়গায় যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, কিন্তু ময়দানের চিত্র সম্পূর্ণ ভিন্ন। পরিস্থিতি শান্ত হওয়ার বদলে বরং সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় খুব পরিষ্কার, পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা এতদিন ধরে বিশ্বে যে একক আধিপত্য চালিয়ে আসছিল সেই দিন ফুরিয়ে আসছে। এই যে গ্লোবাল পাওয়ার পলিটিক্সের দাওয়ার বোর্ডে আমেরিকা আর ইসরায়েল ধীরে 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 কোণঠাসা হয়ে পড়ছে। এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? ইরানের এই আপোষহীন নীতি কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে একটা নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।